হ্যালো স্টুডেন্ট, আজ আমরা শুরু করব তোমাদের ক্লাস 12 ইউনিট 6-এর অপটিক্স চ্যাপ্টারটা, আলোক বিজ্ঞান চ্যাপ্টারটা। খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা, এবং এখান থেকে প্রায় অনেকটাই নাম্বার তোমাদের কোশ্চেন আছে। ম্যাক্সিমাম 14 নাম্বার 14 নম্বরের কোশ্চেন আছে, এবং নিট বা জেইতে এখান থেকে অনেকটাই কোশ্চেন আছে। খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং খুব বুঝলে খুব সহজ চ্যাপ্টারটা। তাহলে এই চ্যাপ্টারটা আমরা কী পড়বো আজকে? অপটিক্স বা আলোক বিজ্ঞান। অপটিক্স বা আলোক বিজ্ঞান কী জিনিস? এই চ্যাপ্টারটায় ফিজিক্সের একটা ব্রাঞ্চ। অপটিক্স বা আলোক বিজ্ঞানটা ফিজিক্সের একটা ব্রাঞ্চ, যেখানে আমরা লাইটের বিহেভিয়ার নিয়ে আমরা আলোচনা করব, বা আধার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে তড়িৎচুম্বকীয় তরঙ্গ নিয়ে আমরা এখানে আলোচনা করা হবে। বিভিন্ন ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ এবং লাইটের বিহেভিয়ার নিয়ে এই ফিজিক্সে এই চ্যাপ্টারে ডিলটা করা হবে। আমরা বিভিন্ন ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ জেনে এসেছি। অনেক ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ আছে। সমস্ত তড়িৎচুম্বকীয় তরঙ্গ কিন্তু আমরা আলো বলবো না, আমরা বিহেভিয়ার অফ লাইট বা আলো নিয়ে আমরা এখানে ডিসকাশন করব। তাই এই লাইট এক ধরনের বলা হবে কি তড়িৎচুম্বকীয় তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তড়িৎচুম্বকীয় তরঙ্গ। অনেক ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ আছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আছে। তাদের মধ্যে কিন্তু সমস্ত তড়িৎচুম্বকীয় তরঙ্গ কিন্তু লাইট নয়। পার্টিকুলার একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, সেটাকে আমরা বলবো লাইট। সেই তড়িৎচুম্বকীয় মানে তড়িৎচুম্বকীয় তরঙ্গ কীভাবে ভাগ করা হয়েছে, ডিফাইন কী করা হয়েছে, মানে কতগুলো তার ওয়েভ লেন্থ মানে তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে বিভিন্ন ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ আছে। লাইটটা কী জিনিস? মানে কোনো লাইট বা আলো কোনো বস্তুর উপর পড়ে সেই বস্তুটা আমাকে দেখতে সাহায্য করে। তার মানে অনেক ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আসছে, তাই সমস্ত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কিন্তু আমাদের দেখতে সাহায্য করবে না। তাদের মধ্যে কোন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আমার দেখতে সাহায্য করবে? যাদের তরঙ্গ দৈর্ঘ্য 4000 অ্যাংস্ট্রম থেকে 7000 অ্যাংস্ট্রম পর্যন্ত থাকবে। সেই সমস্ত তড়িৎচুম্বকীয় তরঙ্গ আমাদের সেন্সেশনে সাহায্য করবে, মানে চোখের দৃশ্যমান হতে সাহায্য করবে। সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে আমরা বলবো কি লাইট। তোমরা এতদিন পড়ে এসেছো লাইট বা আলো কী বলো? এক প্রকার শক্তি, এক রূপ থেকে অন্য রূপে স্থানান্তরিত হয়। কিন্তু আমাকে বলতে হবে এখন কি লাইট এক প্রকার একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ, যার ওয়েভ লেন্থ তরঙ্গ দৈর্ঘ্য থাকে 4000 অ্যাংস্ট্রম থেকে 7000 অ্যাংস্ট্রম। এই 4000 অ্যাংস্ট্রম থেকে 7000 অ্যাংস্ট্রম এই তরঙ্গ দৈর্ঘ্য আলোটা আমাদের চোখে সেন্সেশনে খুব সাহায্য করে। তাই লাইটটা হচ্ছে এক প্রকার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যার তরঙ্গ দৈর্ঘ্য থাকে 4000 অ্যাংস্ট্রম থেকে 7000 অ্যাংস্ট্রম। এই অপটিক্সকে আমরা দুই ভাগে ভাগ করব। অপটিক্সকে আমরা দুই ভাগে আমরা এখানে পড়ব। একটাকে বলা হবে রে অপটিক্স, আলোক মানে কেমন? জ্যামিতিক আলোক বিজ্ঞান, জ্যামিতিক। আরেকটা ডিফাইন করা হবে কি ফিজিক্যাল অপটিক্স, প্রাকৃতিক আলোক বিজ্ঞান। তাহলে কোনটাকে আমরা রে অপটিক্স বলবো, বা অনেক সময় এটা বলা থাকে কি জিওমেট্রিক্যাল অপটিক্স বা জ্যামিতিক আলোক বিজ্ঞান। তো কাকে বলবো জ্যামিতিক আলোক বিজ্ঞান, কাকে বলবো ফিজিক্যাল আলোক বিজ্ঞান? মানে অপটিক্সে যেখানে রে অপটিক্সটা কোথায় ডিল করা হবে? ফিজিক্সের ক্ষেত্রে আমরা এই অপটিক্সে বা আলোক বিজ্ঞানে বিভিন্ন পরীক্ষার যন্ত্রপাতিগুলো ব্যবহার করে থাকি। যেমন কী কী যন্ত্রপাতি তোমরা দেখে রেখেছো? টেলিস্কোপ, মাইক্রোস্কোপ, লেন্স, প্রিজম। এই যন্ত্রপাতিগুলো যেগুলো ব্যবহার করে থাকি, টেলিস্কোপ, প্রিজম, লেন্স, এই সমস্ত যন্ত্রপাতির আকার যদি লাইটের আলোর তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় খুব যদি কম হয়, তাহলে কি বললাম? এই সমস্ত যন্ত্রপাতিগুলোর আকার যদি লাইটের মানে আলোর তরঙ্গ দৈর্ঘ্য খুব যদি নগণ্য হয়,
তাহলে সেই সমস্তগুলোকে আমরা যেখানে ডিল করব সেগুলো রে অপটিক্স বা জিওমেট্রিক্যাল অপটিক্সের মধ্যে ফেলব। যেখানে পরীক্ষা যে যন্ত্রপাতিগুলো তার আকার ডাইমেনশনটা তোমার লাইটের ওয়েভলেন্থের সঙ্গে খুব লাইট ওয়েভলেন্থের খুব নগণ্য হচ্ছে, সেই সমস্তগুলোকে আমরা রে অপটিক্সে ফেলবো। আর ফিজিক্যাল অপটিক্স মানে পরীক্ষায় যে সমস্ত যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হচ্ছে, এখানে যন্ত্রপাতিগুলো কি যেমন পড়বে তোমরা, পড়া হবে ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। যে ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্টে আমরা বিভিন্ন ছিদ্র বা প্রতিবন্ধক তার ডাইমেনশন মানে তার আকার যদি তোমার লাইটের ওয়েভলেন্থের সঙ্গে প্রায় সমান হবে, মানে লাইটের ওয়েভলেন্থের সঙ্গে প্রায় তুলনীয় হবে, সেই সমস্ত ক্ষেত্রে ফিজিক্যাল অপটিক্স আমরা ডিল করব। বোঝা গেছে? রে অপটিক্সটা মানে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের তুলনা খুব নগণ্য হলে, মানে আলোর তরঙ্গ দৈর্ঘ্য খুব নগণ্য হয়, আর ফিজিক্যাল অপটিক্সের ক্ষেত্রে আলোর তরঙ্গ দৈর্ঘ্য প্রায় সমতুল্য বা ইকুইভ্যালেন্ট যদি হয় সেখানে ফিজিক্যাল অপটিক্স ডিল করব। তাহলে আমাদের এখানে প্রথমে আমরা কি পড়ব, রে অপটিক্স সম্বন্ধে আমরা জানব। প্রথমে আমরা আসছি কি রে অপটিক্স। অপটিক্সের মধ্যে প্রথমেই পড়ব রে অপটিক্স। রে অপটিক্সের মধ্যে অনেকগুলো আমরা টার্ম ক্লাস 10-এ শিখে এসেছি, তার মধ্যে সেই টার্মগুলো আমরা একটু করে জানবো। প্রথমে আসছে কি রে অপটিক্স, জ্যামিতিক আলোক বিজ্ঞান বা জিওমেট্রিক্যাল অপটিক্স। আমরা বিভিন্ন জেনারেল কনসেপ্টগুলো আমরা জানার চেষ্টা করবো কী কী আছে। প্রথমে আসছে কি সোর্স অফ লাইট। লাইটের কি সোর্স আছে মানে কি উৎস, এটা আমরা আগে জেনে এসেছি কি লাইটের মানে আলোর উৎস মানে যেখান থেকে আলোটা উৎপত্তি হচ্ছে সেটাকে বলবো সোর্স অফ লাইট, মানে যেখান থেকে আলোটা আসছে সেটাকে বলছি সোর্স অফ লাইট। এই সোর্স অফ লাইট আবার দুই ধরনের হয় আমরা পড়ে এসেছি, একটা লুমিনিয়াস, একটা নন লুমিনিয়াস, সপ্রভ আর একটা হচ্ছে নিষ্প্রভ। লুমিনিয়াস সপ্রভ আর একটা হচ্ছে নিষ্প্রভ নন লুমিনিয়াস। জিনিসটা কি লুমিনিয়াস মানে সপ্রভ, সপ্রভ মিনস যাদের নিজস্ব আলো আছে, মানে যে তড়িৎ উৎসে নিজস্ব আলো আছে তাকে বলবো লুমিনিয়াস বা সপ্রভ। আর যার নিজস্ব আলো নেই বা তোমার যাদের নিজস্ব আলো নেই তাকে বলবো নন লুমিনিয়াস। যেমন সূর্যের ক্ষেত্রে তার নিজস্ব আলো আছে, মানে একটা তড়িৎ তোমার সোর্স অফ লাইট হিসেবে কাজ করছে সানটা, সেটা বলবো লুমিনিয়াস। আর নন লুমিনিয়াসটা কি যাদের নিজস্ব আলো নেই, ইট কাঠ এগুলো সব নন লুমিনিয়াস। আরেকটা জানবো কি মিডিয়াম, মাধ্যম, আলোকীয় মাধ্যম, কি যে মাধ্যমের মধ্যে দিয়ে আলো চলাচল করতে পারে তাকে বলবো আলোকীয় মাধ্যম বা মিডিয়াম, যে মাধ্যমের মধ্যে আলোটা চলাচল করতে পারছে। এবার লাইটের আমরা বিভিন্ন ধরনের ক্যারেক্টারাইজ পড়েছিলাম, লাইটের প্রিন্সিপালটা বিভিন্ন ধরনের জেনেছিলাম। ফার্স্ট প্রিন্সিপালটা খুব ইম্পর্টেন্ট একটা প্রিন্সিপাল জেনেছিলাম, লাইটটা সর্বদা মুভ করে কেমন স্ট্রেট লাইন বরাবর, সরলরেখা বরাবর লাইটটা মুভ করছে, মানে একটা সরলরেখা বরাবর লাইটটা গমন করে। এবং যে লাইটটা সবসময় ডিনোট করা হবে, কোনো একটা লাইট যখন ডিনোট করা হবে ডিনোটেড একটা তীর চিহ্ন দিয়ে, মানে এরকম তীর চিহ্ন, মানে এখান থেকে ধরো এ থেকে বি এর দিকে আলোটা যাচ্ছে, মানে এই তীর চিহ্ন দিয়ে লাইটটা ডিনোট করা হবে। বোঝা গেছে? ধরো ব্রাঞ্চ অফ লাইট যাচ্ছে, মানে অনেক আলোক রশ্মি গুচ্ছ যাচ্ছে, তার মানে মানে কী করতাম এরকম আলোক রশ্মি গুচ্ছ, এরকম অনেক ধরনের আলোক রশ্মি যাচ্ছে, না এটাকে বলো ব্রাঞ্চ অফ লাইট বলতাম। এই আলোক রশ্মি গুচ্ছ যদি পরস্পরের সঙ্গে সমান্তরাল হয়, মানে এর সঙ্গে ধরো একটা রশ্মি পরস্পর যদি সমান্তরাল হয় তখন আমরা বলতাম সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ, প্যারালাল রে অফ লাইট। এগুলো সব আগে জেনে এসেছি। আমরা এখানে মেন পড়বো কি রিফ্লেকশন, লাইটের রিফ্লেকশন পার্টটা, মানে একটা ধর্ম রিফ্লেকশন, আলোর প্রতিফলন।
প্রতিফলন, রিফ্লেকশন। সবাই জেনে এসেছো আগে নিচু ক্লাসে রিফ্লেকশন কী ছিল। আলো এক মাধ্যম থেকে যেতে যেতে মানে যে মাধ্যম থেকে মানে কোনো সমসত্ব স্বচ্ছ মাধ্যমের মধ্যে যেতে 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 কোনো প্রতিফলক তলের উপর পড়ে আবার আলো সেই মাধ্যমে ফিরে আসে, মানে যে মাধ্যমে যাচ্ছিল আবার সেই মাধ্যমে ফিরে আসার ঘটনাকে বলতাম রিফ্লেকশন অফ লাইট, আলোর প্রতিফলন। দেখো আমি একটু রিক্যাপচুলেট করছি। এটা ছিল একটা প্রতিফলক তল, সেই প্রতিফলক তলের উপর আলোটা আপতিত হয়েছে। এই প্রতিফলক তলের সঙ্গে যে লম্বটা সেটাকে বলতাম কি অভিলম্ব, এবং আপত বিন্দু থেকে আবার প্রতিফলিত হয়েছে। তার মানে ধরো এটা পি কিউ আর, তাহলে পি কিউ রেটাকে আলোকরশ্মিটাকে আমরা বলতাম কি আপতিত আলোকরশ্মি, ইনসিডেন্ট রে এটাকে বলতাম ইনসিডেন্ট রে, আইডি ডিনোট করছি। এবং কিউ আরকে বলা হতো প্রতিফলিত আলোকরশ্মি, রিফ্লেক্টেড রে, সেটাকে আমরা আর দিয়ে ডিনোট করলাম। এটা ইনসিডেন্ট রে, এটা রিফ্লেক্টেড, এই নামটা তুমি এস দিয়ে দাও, সুবিধা হবে। তাহলে ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে, এবং একটা কোণ জানতাম প্রতিফলিত কোণ ইনসিডেন্ট অ্যাঙ্গেল, আর একটা ছিল রিফ্লেক্টেড অ্যাঙ্গেল প্রতিফলিত কোণ। তাহলে সর্বদা যে কোণটা ইনসিডেন্ট অ্যাঙ্গেল আপতন কোণটা সবসময় অবিলম্বের সাথে হতো, এটা ইনসিডেন্ট অ্যাঙ্গেল, এটাকে বলতাম রিফ্লেক্টেড অ্যাঙ্গেল। ইনসিডেন্ট অ্যাঙ্গেল আই দিয়ে নোট করা হতো, রিফ্লেক্টেড অ্যাঙ্গেল আর দিয়ে বলতাম। বোঝা গেছে? এই পুরো ঘটনাটাকে প্রতিফলন, এটাকে বলতাম আপতন বিন্দু। এই যে প্লেনটাকে বলো রিফ্লেক্টার, প্রতিফলক তল, মানে আলোটা এখান থেকে এসছে প্রতিফলক তলের উপর কিউ বিন্দুতে আপতিত হয়েছে, আবার কিউ এস পথে প্রতিফলিত হয়েছে, মানে যে মাধ্যম থেকে আসছিল সেই মাধ্যমে ফিরে আছে, তাহলে সেটাকে বলতাম আলোর প্রতিফলন। তাহলে খেয়াল করো এই প্রতিফলনের দুটো সূত্র ছিল, খুব ইম্পর্টেন্ট লটা, প্রতিফলনের ল সূত্র। ফার্স্ট সূত্র কি বলছে? আপতিত আলোকরশ্মি, আপতিত আলোকরশ্মি, প্রতিফলিত আলোকরশ্মি আপতন বিন্দুতে প্রতিফলক তলের উপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে। আর বলছি আপতিত আলোকরশ্মি, প্রতিফলিত আলোকরশ্মি আপতন বিন্দুতে প্রতিফলক তলের উপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে। এটা হচ্ছে ফার্স্ট ল। সেকেন্ড লটা কি বলছে? আপতন কোণের মান এবং প্রতিফলন কোণের মান সর্বদা সমান হবে। খুব ইম্পর্টেন্ট, আপতন কোণের মান এবং প্রতিফলন কোণের মান সর্বদা সমান হবে। যাই কন্ডিশন থাকুক না কেন, প্রতিফলক তল যাই হোক না কেন, সর্বদা আপতন কোণ প্রতিফলন কোণ সমান হবে। প্রতিফলন ঘটলেই আপতন কোণ প্রতিফলন কোণ সমান হবে, প্রতিফলক তল যেরকম হোক না কেন। ক্লিয়ার? তাহলে এটা সর্বদা সমান হবে। তোমাদের কোশ্চেন মনে হতে পারে ধরো এরকম বক্রতলে লাইটটা এরকম আপতিত হয়েছে, তাহলে লাইটটা আপতিত হলে কী হবে? তাহলে এটা আমি বলছি কি সেন্টার, এটা তার অবিলম্ব, তাহলে এরকম পথে প্রতিফলিত হয়েছে। এটা আপতিত রয়েছে, প্রতিফলিত, তাহলে এই কোণ আর এই কোণ সর্বদা সমান হবে। তল যাই খুশি হোক না কেন সর্বদা প্রতিফলন বা রিফ্লেকশন ঘটলে আপতন কোণ প্রতিফলন কোণ সর্বদা কিন্তু সমান হবে। প্রতিফলক তল তোমার সমান হোক, মসৃণ হোক বা ডিফিউজড হোক বা তোমাকে অমসৃণ হোক, যাই হোক না কেন সর্বদা কিন্তু প্রতিফলন তল প্রতিফলন কোণ, আপতন কোণ আর প্রতিফলন কোণের মান সর্বদা কিন্তু সমান হবে। বোঝা গেছে? এবারে এখানে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস পড়বো, লম্ব আপতন, নর্মাল ইনসিডেন্ট। লম্ব আপতনটা কেমন হয়, হলে কি ঘটবে? লম্ব আপতন, লম্ব আপতন মানে কি? ধরো এই তলের উপর দিয়ে কোনো আলোকরশ্মি লম্বভাবে আপতিত হচ্ছে। যদি লম্বভাবে আপতিত হয় তাহলে ইনসিডেন্ট অ্যাঙ্গেল 0 ডিগ্রি। লম্বভাবে যদি এই তলটার উপর আপতিত হয় তাহলে আলোকরশ্মি ঠিক উপরের দিকে উঠে যাবে,
তাহলে রিফ্লেকশন অ্যাঙ্গেল, রিফ্লেক্টেড অ্যাঙ্গেল 0 হবে। তাই লম্ব আপতন এক্ষেত্রে আমরা কী দেখলাম, ইনসিডেন্ট অ্যাঙ্গেল যেমন 0, রিফ্লেক্টেড অ্যাঙ্গেল আপতন কোনো 0, আপতন কোনো প্রতিফলন কোণ সর্বদা 0 হবে। বোঝা গেছে? তাহলে আমরা কি দেখলাম, প্রতিফলক তল যাই খুশি হোক না কেন সবসময় আপতন কোণ প্রতিফলন কোণের মান সর্বদা সমান হচ্ছে। এই প্রতিফলনকে দুটো ভাগে আমরা ভাগ করি, একটা নিয়মিত প্রতিফলন রেগুলার রিফ্লেকশন, একটা অনিয়মিত প্রতিফলন বা বিক্ষিপ্ত প্রতিফলন বলা হয় ডিফিউজ রিফ্লেকশন। একটাকে আমরা বলছি নিয়মিত, একটা বলছি বিক্ষিপ্ত। নিয়মিত প্রতিফলনটা কী ছিল, প্রতিফলক তল যদি মসৃণ হয়, ধরো এই প্রতিফলক তল মসৃণ হয়েছে, যে আলোক রশ্মিগুলো পড়েছে সবসময় তারা সমান্তরালভাবে বেরিয়ে যাবে, এটা নিয়মিত প্রতিফলন। আর বিক্ষিপ্ত প্রতিফলন মানে কি, আলোক রশ্মি অমসৃণ তলের উপর পড়েছে, ধরো আলোক রশ্মি অমসৃণ তলের উপর পড়েছে, তাই এটা নর্মাল, এই পথে গেছে। আবার আলোক রশ্মি এখানে পড়েছে, তাহলে এখান থেকে নর্মাল, তাহলে সে এইভাবে গেছে। মানে কি, আলোক রশ্মি সমান্তরাল যদি আলোক রশ্মিগুচ্ছ পড়ে কোনো অমসৃণ তলের উপর চারদিকে বিক্ষিপ্ত হবে, এই ঘটনাকে বলবো বিক্ষিপ্ত প্রতিফলন। তাহলে আমরা জানলাম নিয়মিত প্রতিফলন, বিক্ষিপ্ত প্রতিফলন। মানে প্রতিফলন দুটো প্রকারের হচ্ছে, একটা রেগুলার রিফ্লেকশন, একটা হচ্ছে ডিফিউজ রিফ্লেকশন। এখন আমরা আরেকটা নতুন টার্ম জানবো, কি ইমেজ বা প্রতিবিম্ব কী জিনিস, তোমরা সবাই জেনে নিশ্চয়। ইমেজ, ধরো আমরা কোনো বস্তুকে যখন দেখি তখন কী হয়, বস্তু থেকে সরাসরি লাইটটা পড়ে প্রতিফলিত আমাদের চোখে আসে, তখন বস্তুকে আমরা সরাসরি সেই অবস্থানে দেখতে পাই। কিন্তু অনেক সময় কি হয়, কোনো বস্তুর উপর আলো পড়ে প্রতিফলিত হয়ে সরাসরি আমাদের চোখে এসে পড়ে না, অন্য কোনো জায়গা থেকে প্রতিসৃত হচ্ছে বলে মনে হচ্ছে। মানে বস্তুটা সেই অবস্থানে দেখছি না, মানে বস্তুটা যে অবস্থানে থাকার কথা ছিল কিন্তু সেই অবস্থানে আমরা দেখি না। তার মানে এই নয় যে বস্তুটা অবস্থান চেঞ্জ করেছে, বস্তুটা কিন্তু ঠিকই অবস্থানে আছে। আমরা যে দ্বিতীয় বস্তুটা দেখছি সেটা প্রথম বস্তুর ইমেজ বা প্রতিবিম্ব বলবো। কেমন জিনিস, ধরো আয়নার সামনে তুমি দাঁড়িয়ে আছো, মানে দেয়ালে গায়ে আয়না লাগানো আছে, তুমি আয়নার সামনে তুমি দাঁড়িয়ে আছো, তাহলে আয়নায় তুমি যে ছবিটা বা প্রতিকৃতিটা তোমার দেখো, তোমার মনে হয় আয়নার পিছনে বা দেয়ালের পিছনে তুমি কেউ একজন দাঁড়িয়ে আছে দেয়ালের সামনে। তার মানে কি, তুমি কিন্তু এখানে দাঁড়িয়ে আছো কিন্তু তোমার মনে হচ্ছে আয়নার পিছনে বা দেয়ালটার সামনে কেউ দাঁড়িয়ে আছে। তার মানে কি, তোমার প্রতিকৃতি যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তোমার ইমেজ, আয়নায় দেখতে পাচ্ছ। এই ইমেজ বা প্রতিবিম্ব দুই প্রকারের হয়, একটা হচ্ছে রিয়েল সৎবিম্ব, একটা হচ্ছে ভার্চুয়াল অসৎ বিম্ব। সৎ আর অসৎ, কেমন জিনিস সৎ আর অসৎ কি বলছে, ধরো কোনো বস্তু থেকে আলো প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যদি সত্যি সত্যি কোনো বিন্দুতে মিলিত হয় তখন বলবো কি, ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর সৎবিম্ব। যদি কোনো বিন্দু থেকে আগত আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে সরাসরি কোনো বিন্দুতে মিলিত না হয়ে অপর কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, অন্য কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে, তখন ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর অসৎ প্রতিবিম্ব বলুন, ভার্চুয়াল একটা রিয়েল। এই সৎবিম্ব আর অসৎ বিম্ব আমরা জানলাম কি, এটা সত্যি সত্যি কোনো বিন্দুতে মিলিত হচ্ছে, এটা অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে। আমরা ডিটেলস এগুলো জানার চেষ্টা করব, পরে আস্তে আস্তে সৎবিম্ব কার ক্ষেত্রে দেখবো, অসৎবিম্ব কার ক্ষেত্রে দেখবো, এদের মধ্যে কীরকম পার্থক্য সেগুলো আমরা জানার চেষ্টা করব। আমাদের এখানে মেন পড়ব কি, যে সমতল দর্পণে কেমন প্রতিবিম্ব আসে সেটা আমরা দেখব। মানে সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব আমরা কেমন আসে এবং তার বৈশিষ্ট্য দেখব। সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব, তার আকার,
কোথায় অবস্থান করছে সেগুলো আমরা জানার চেষ্টা করব। মানে মিরারে যে ইমেজটা দেখতে পাই সেটা আমরা জানার চেষ্টা করব। প্রথম আমি করছি কি, বিন্দু আলোক উৎস, পয়েন্ট অবজেক্ট, বিন্দু উৎস বা বিন্দু বস্তু, পয়েন্ট সোর্স বা পয়েন্ট অবজেক্ট, বা বলতে পারি পয়েন্ট অবজেক্ট। তার ক্ষেত্রে তোমার সমতল দর্পণে কেমন তার প্রতিকৃতি বা ইমেজটা আছে আমরা দেখার চেষ্টা করছি। ধরো এটা সমতল দর্পণ, এই দিকটা পলিশড করা থাকে সমতল দর্পণে। আমি সমতল দর্পণের সামনে এখানে একটা বিন্দু আলোক উৎস নিয়েছি, বা এখান থেকে একটা টর্চ লাইট ফেলছি এখানে। তাহলে কি দেখব, এখান থেকে একটা লাইট দেখব কি সরাসরি লম্বভাবে এখানে পড়ছে। তাহলে একটু আগে পড়লাম লম্বভাবে যদি কোনো আলোক রশ্মি আপতিত হয়, প্রতিফলিত হওয়ার সময় আবার এইরকম বেরিয়ে যাবে, বোঝা গেছে। আবার এখান থেকে ধরো, এখান থেকে একটা আলোক রশ্মি এই বি বিন্দুতে আপতিত হয়েছে, আপতিত হয়ে সঙ্গে সঙ্গে আমরা এটা নর্মাল অবিলম্ব, সাথে সাথে এখানে কি হবে, প্রতিফলিত হয়ে যাবে, সি পথে প্রতিফলিত হয়ে গেছে, বোঝা গেছে। সি পথে প্রতিফলিত সর্বদা এই কোণটা সেম হবে। তার মানে আই কোণ ইকুয়াল টু আর কোণ প্রতিফলনের নিয়ম অনুসারে সেম হবে, বোঝা গেছে। তাহলে আমি এই এ বস্তুটা কোথায় দেখব, দর্পণে দেখবে এ বস্তুটা তোমরা দেখতে পাও, ঠিক মনে হবে এই জায়গায় তোমরা এ বস্তুটা দেখতে পাও। তার মানে কি, সিটা যদি পিছনের দিকে বাড়াও, যেখানে মিট করবে এই পর্যন্ত পয়েন্টটা, সেটা হচ্ছে এ বস্তুর প্রতিবিম্ব, বোঝা গেছে কি বললাম। তাহলে সি পয়েন্টে এই বিসি রেটাকে আমি পিছনের দিকে বাড়িয়েছি, এই রেটাকে ধরো ডি পয়েন্টে পড়েছিল, আবার এটা পিছনের দিকে বাড়িয়েছি, দুটো যেখানে মিট করেছে এই বস্তুটা এখানে দেখতে পারি। তার মানে চোখটা যদি এখানে রাখি তাহলে আমি এরকম অবস্থানে দেখব। তার মানে আরেকটা যদি আমি রশ্মি এখান থেকে যদি পড়ে, ধরো এই একটা রশ্মি এরকম পড়েছে, তাহলে এ প্রতিফলিত হয়েছে, তাহলে এগুলো কি সব এখানে কিন্তু দুটো মিলিত হবে। তার মানে চোখটা আমি এখানে যদি রাখি তাহলে আমি দেখতে পাবো, বোঝা গেল কি বললাম। তাহলে এর প্রতিবিম্ব এ ড্যাশে আমরা দেখতে পাচ্ছি, মানে এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে যদি চোখ রাখি তাহলে এর প্রতিবিম্ব এখানে দেখতে পাবো। আমার কোশ্চেন, দর্পণ থেকে যে বস্তুটা ছিল, বিন্দু উৎস ছিল, পয়েন্ট অবজেক্ট ছিল, তার দূরত্বের সঙ্গে এই প্রতিবিম্ব যেখানে গঠিত হয়েছে দর্পণ থেকে তার একটা দূরত্ব, দুটো দূরত্বের মধ্যে কেমন সম্পর্ক, বোঝা গেল। তাহলে ফার্স্ট বৈশিষ্ট্যটা জানার চেষ্টা করছি, মানে সমতল দর্পণে বস্তুর প্রতিবিম্বে কেমন বৈশিষ্ট্য। তাহলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, বলছে কি হবে, বস্তু দূরত্ব মিনস কি, দর্পণ থেকে বস্তুর দূরত্বকে বলবো বস্তু দূরত্ব, আর প্রতিবিম্ব দূরত্ব, দর্পণ থেকে প্রতিবিম্ব দূরত্ব সর্বদা সমান হবে। মানে এই ডিএ ইকুয়াল টু ডিএ প্রাইম, মানে কি ডিএ আর ডিএ ড্যাশ দুটো সমান হবে। কি করে হবে একটু জানার চেষ্টা করি, কী আর হবে। দেখো এই কোণটা সমান, মানে আই আর সমান, আমি বলতে পারি দেখো এই এ ডি আমি একটা নাম দিলাম এন, তাহলে এ ডি সমান্তরাল বলতে পারি বি এন, এটার সঙ্গে এটা সমান্তরাল। তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে, কি কোণ, একান্তর কোণ। তাহলে বলতে পারি ডি এ বি ইকুয়াল টু এ বি এন, কি কোণ, একান্তর কোণ, সেটারও ভ্যালু আই, বোঝা গেছে। আবার দেখো
এ এ এটাও একটা সমান্তরাল, বিএন এর সঙ্গে সমান্তরাল। তাহলে এই আর কোণের সঙ্গে এই কোণটাও সেম হবে। কি কোণ? অনুরূপ কোণ। তাহলে বলতে পারে দেখো ডি এ ড্যাশ বি ইকুয়াল টু বলতে পারি কি এন বি সি। কি কোণ? অনুরূপ কোণ। সমান হবে, সেটাও ভ্যালু। আর আবার আই ইকুয়াল টু আর, তাহলে আই ইকুয়াল টু আবার আর, প্রতিফলনের সূত্র অনুসারে আই ইকুয়াল টু আর, আই ইকুয়াল টু আর। তাহলে আমি বলতে পারি এই কোণটার সঙ্গে এই কোণটা সেম, এই কোণটা ইকুয়াল টু এই কোণটা, এই কোণটা ইকুয়াল টু এই কোণটা, এই কোণটা ইকুয়াল টু ইকুয়াল টু, তাহলে এইটা এটা সেম। ক্লিয়ার? তাহলে ডি এ বি ইকুয়াল টু ডি এ বি ইকুয়াল টু ডি এ বি, ডি এ বি দুটো কোণ সেম। এটা কি ছিল? অবিলম্ব। তাহলে কেমন ত্রিভুজ? এই দুটো ত্রিভুজ সমকোণী ত্রিভুজ, এই দুটো সমকোণী ত্রিভুজ, মানে ত্রিভুজ ট্রায়াঙ্গেল ডি এ বি ও ট্রায়াঙ্গেল ডি এ বি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের সাধারণ বাহু কোনটা পাচ্ছি? দেখো ডিবিটা সাধারণ বাহু, এবং এই কোণটা সমান। তাহলে বলতে হবে এই বাহুটা ইকুয়াল টু এই বাহুটা। তাহলে অতএব আমি বলতে পারি ডি এ ড্যাশ ইকুয়াল টু ডি এ সমান ইকুয়াল। বোঝা গেল? তাহলে কি পেলাম? বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব সেম। তাহলে যাই যেখানেই বস্তু রাখো না কেন, সর্বদা আমি কি পাবো? বস্তু দূরত্ব আমরা কী বলি, যেখানেই বস্তু রাখি না কেন সর্বদা আমরা বস্তু দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্বের মানটা সমান পাবো। মানে যতটা সরাবে এই ততটা সরে যাবে, মানে যতটা কাছে আনবে ততটা কাছে আসবে। তাহলে সর্বদা কী হবে? সমতল দর্পণে গঠিত বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্ব সর্বদা সমান হবে। বোঝা গেছে? এবার তোমাদের মনে হতে পারে, দেখো আমি যে বিন্দু আলোক উৎসটা এখানে নিয়েছিলাম, এই পয়েন্টে নিয়েছিলাম। এবার বিন্দু আলোক উৎস যদি আমি এখানে নিই, তাহলে এখানটা আছে এরকম, আমি বিন্দু আলোক উৎস মিডিল পয়েন্টে নিলাম। তাহলে তোমাদের কী মনে হবে? এখান থেকে সাথে সাথে কী হয়? একটা লম্ব আপতন হবে, এখানে পড়বে, আবার এই দিকে চলে আসবে। আবার কী হবে? দর্পণটার উপর এই পড়লো, দর্পণটার উপর এরকম পড়লো। তাহলে সাথে সাথে কী দেখবো? একটা অবিলম্ব থাকবো। দর্পণটা প্রতিষ্ঠিত দর্পণ, এটা অবিলম্ব, সেম এটা অবিলম্ব। এটার ক্ষেত্রে দেখো এটা অবিলম্ব, এইদিকে প্রতিফলিত হয়েছে। তাহলে এটা যদি বাড়িয়ে দাও ডট ডট করে, যদি এখানে মারাও, তার মানে কি যদি এ হয় এটা এ ড্যাশ, তাহলে এর প্রতিবিম্ব এখানে তৈরি হবে। পিছনের দিকে কোনোদিন তীর চিহ্ন অঙ্কন করবে না, পিছনের দিকে আমরা যদি বাড়াচ্ছি ডট ডট করে থাকবে। বোঝা গেছে? তার মানে কি এই যে দূরত্বটা, এই দূরত্ব আর এই দূরত্ব সেম, একটু প্রমাণ করলাম। তাহলে বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব সর্বদা সমান হবে। তাহলে আমরা বিন্দু আলোক উৎস যেখানে খুশি রাখি না কেন সর্বদা, আমরা যে কোনো আলোক উৎস যেখানে খুশি রাখি না কেন সর্বদা আমরা তোমার প্রতিবিম্ব দূরত্ব বস্তু দূরত্ব সর্বদা সমান হবে। তোমাদের মনে হতে পারে যদি বড় আলোক উৎস রাখি তাহলে কি হবে? এক্সটেন্ডেড সোর্স যদি রাখা হয়, এক্সটেন্ডেড সোর্স মানে কি? বিস্তৃত আলোক উৎস। খুব যদি বড় আলোক উৎস রাখি, বিস্তৃত আলোক উৎস রাখি, কোনো দর্পণের সামনে যদি বিস্তৃত আলোক উৎস রাখা হয়, তার প্রতিবিম্বটা কেমন হবে দেখার চেষ্টা করি। ড্র করলাম, ধরো বড় একটা আলোক উৎস এক্স রাখলাম, এ বি রাখলাম, সাথে সাথে কী দেখব? এখান থেকে একটা আলোক রশ্মি সরাসরি পড়বে, পড়ে আবার এই পথে প্রতিফলিত হবে, আবার এখান থেকে একটা আলোক রশ্মি সরাসরি এই পথে পড়ে প্রতিফলিত আলোক রশ্মি হবে। এই রশ্মিটা তুমি বাড়িয়ে দাও পিছনের দিকে,
বোঝা গেছে? আবার ধরো এখান থেকে একটা আলো রশ্মি এই দর্পণটার উপর পড়লো, আবার এখান থেকে একটা আলো রশ্মি দর্পণের উপর পড়লো। এইটা মনে করো অবিলম্ব, এটা অবিলম্ব। পরপর কী হবে? প্রতিফলিত হবে, এদিকে প্রতিফলিত হবে, এদিকে প্রতিফলিত হবে। এই কোণ সর্বদা সমান হবে, আপতন কোণ এই কোণ সর্বদা সমান হবে। এবার রশ্মি দুটো প্রত্যেকে পিছনে বাড়িয়ে দাও, এখানে মিট করবে, এখানে বাড়িয়ে দাও, এখানে গিয়ে তারা মিট করবে। ছবিটা এটা যেন বড় হয়েছে, এটা ছোটো হয়েছে, কিন্তু সর্বদা আমরা এটা বি ড্যাশ পাবো, এটাই এ ড্যাশ পাবো। মানে এই দূরত্বের সঙ্গে এই দূরত্ব সেম হবে, এই দূরত্বের সঙ্গে এই দূরত্ব সেম হবে। মানে বিন্দু আলোক উৎস করো কেন, যাই আলোক উৎস করো না কেন, সর্বদা আমরা বস্তু দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্ব সর্বদা সমান পাবো। আর একটা জিনিস খেয়াল করো, এই যে হাইট ঠিক সেম এখানে হাইট পেয়েছি। মানে তুমি যদি আয়নার সামনে তুমি দাঁড়িয়ে থাকো, তবে তোমার যতটা উচ্চতা ঠিক আয়নায় যে প্রতিবিম্ব তৈরি হয় তার উচ্চতা সর্বদা সমান হবে। তাহলে আমি কি পেলাম? সেম সাইজের ইমেজ পেলাম, মানে সেম সাইজের ইমেজ পেলাম। তাহলে দুটো বৈশিষ্ট্য শিখে ফেললাম। সমতল দর্পণে গঠিত বস্তু প্রতিবিম্বের দুটো বৈশিষ্ট্য: বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব সর্বদা সমান হবে এবং সেম সাইজ এর ইমেজ তৈরি হবে। বস্তুর আকার আর প্রতিবিম্বের আকার, মানে বস্তুর দৈর্ঘ্য প্রতিবিম্ব দৈর্ঘ্য সমান হবে। আমি পেয়ে গেলাম সমতল দর্পণের দুটো বৈশিষ্ট্য। থার্ড বৈশিষ্ট্য, খুব ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, থার্ড বৈশিষ্ট্য। বস্তু ও প্রতিবিম্বের যদি দুটো সংযোজক সরলরেখা দ্বারা যুক্ত করি, তার মানে কি বলছি? বস্তু ও প্রতিবিম্বের সংযোজক সরলরেখা। কি বলছে? সংযোজক দুটো যদি সরলরেখা দ্বারা যুক্ত করা হয়, সর্বদা দর্পণকে লম্বভাবে ছেদ করে। মানে বস্তু আর প্রতিবিম্বকে যদি সংযোজক সরলরেখা দ্বারা যুক্ত করা হয়, তাহলে দর্পণ কি দেখব? সর্বদা লম্বভাবে টাচ করে যাচ্ছে, ছেদ করে যাচ্ছে। মানে যেমন খুশি তুমি দর্পণটাকে রাখো না কেন, ধরো কেমন, ধরো এরকম তুমি দর্পণটা রেখেছো, তার মানে বস্তু যদি এখানে থাকে, মানে বস্তু মানে অবজেক্ট, ও দিয়ে ডিপেন্ড নোট করলাম, তার ঠিক কেমন তৈরি হবে? এখানে ইমেজ তৈরি হবে। কারণ কি এই দুটো সংযোগ সরলরেখা দ্বারা যুক্ত করি, তাহলে দেখব কি এই দুটো সংযোগ সরলরেখা যদি যুক্ত করা হয়, তাহলে এই দর্পণকে লম্বভাবে তারা ছেদ করবে, এটা লম্বভাবে তারা সর্বদা ছেদ করবে। মানে এই কোণটা 90 ডিগ্রি হবে, লম্ব হবে। ক্লিয়ার? বোঝা গেল? তার মানে কি? এবং এই যে দূরত্ব, এই দূরত্ব সর্বদা সমান হবে। আগের বৈশিষ্ট্য পেয়ে গেছি। এবার এর রে ডায়াগ্রামটা আঁকার চেষ্টা করি, কেমন হয় রে ডায়াগ্রামটা। মানে এখান থেকে তুমি রে ডায়াগ্রামটা কেমন বুঝি? ধরো এখান থেকে একটা লাইট এখানে পড়লো, সে পড়ে কি হবে? এখানে পড়ার পর সে এই পথে বেরিয়ে এলো, আবার একটা লাইট এখানে পড়লো, সে এই পথে বেরিয়ে গেল। যদি আমি দুটো এখানে করি, তারা এই পয়েন্টে মিট করবে। বোঝা গেছে? আর এই লাইটটা মানে কি? সরাসরি লম্ব আপতন হবে, এখানে পড়লো, আবার এই বিন্দুতে বেরিয়ে আসবে। তাহলে এটা তিনটে যদি রেখা পিছনের দিকে বাড়িয়ে দিই, যে পয়েন্টে মিট করবে সেটাই তার ইমেজ, সেটাই তার প্রতিবিম্ব তৈরি হবে। বোঝা গেছে? আরেকটা খুব ইম্পর্টেন্ট, খুব এটা ইন্টারেস্টিং আমি জিনিস আসছি। ধরো আমি একটা দর্পণ ড্র করলাম, দর্পণটার এখানটা আমি অবজেক্ট রেখেছি, দর্পণটা ঠিক উপরে অবজেক্টটা রাখা হয়েছে। মানে এই দর্পণ তুমি এখানে অবজেক্টটা রেখেছো, এই দর্পণ এখানে তুমি অবজেক্টটা রেখেছো। রাখলে তোমাদের মনে কোশ্চেন হতে পারে, এই অবজেক্টের দর্পণে বস্তু তৈরি হবে? অবজেক্টটা উপরে রেখেছি, তাহলে দর্পণে কীভাবে ছবি দেখবো, প্রতিবিম্ব কী করে দেখবো?
কিন্তু হবে কি, প্রতিবিম্ব তৈরি হবে। কারণ তোমরা খেয়াল করো, কোনো দর্পণের সামনে, একটা ছোট্ট একটা দর্পণের সামনে যদি হাতিকে দাঁড় করিয়ে দাও, হাতির ছবি তুমি দর্পণে দেখতে চাইছো, একটা বড় হাতি, কিন্তু দর্পণে তুমি তার ছবি দেখতে চাইছো, দর্পণে তার প্রতিবিম্ব, তার প্রতিকৃতি বা ছবি পাবে না? অবশ্যই তুমি ছবি পাবে। দর্পণটার আকার যাই হোক না কেন, কিন্তু বস্তুর আকার যত খুশি বড় হোক না কেন, দর্পণে কিন্তু তুমি তার প্রতিবিম্ব পাবে। কিন্তু তুমি চোখ, মানে তোমার আইটা সমস্ত জায়গা থেকে, মানে দর্পণের সামনে থেকে, মানে সমস্ত সামনে যে কোনো পজিশন থেকে কিন্তু ছবিটা দেখতে পাবে না। মানে যেখানে ফিল্ড অফ ভিউ তৈরি হবে, মানে বস্তুটার, মানে হাতিটার ফিল্ড অফ ভিউ তৈরি হবে, সেই জায়গাটা চোখ রাখতে হবে, সেখান থেকে কিন্তু ছবিটা দেখতে পাবো। বোঝা গেছে? মানে কি, এই দর্পণটা ফর এ গিভেন মিরার, মানে এই দর্পণটার জন্যে বস্তু ছোট বড় যাই হোক না কেন, তার প্রতিবিম্ব তুমি পাবেই। মানে দর্পণের সামনে বস্তু রাখলে তার প্রতিবিম্ব তুমি পাবে, কিন্তু সেই ছবিটা তুমি যেখানে খুশি চোখ রেখে দেখতে পাবে না। মানে ফিল্ড অফ ভিউ যেখানে তৈরি হবে সেই দিকে চোখ রাখতে হবে, তাহলে তাহলে দর্পণটা কিন্তু তুমি, মানে ছবিটা দেখতে পাবে। বোঝা গেছে? সেটা আমরা দেখার চেষ্টা করছি এখান থেকে। এবার ধরো এটা একটা বস্তু আছে, আমি দর্পণটা আমি এরকম ইমাজিন করে নিলাম, এরকম ধরো আছে দর্পণের সহজেই। তাহলে আমাকে কী হওয়া উচিত, এর ঠিক ডট ডট, মানে এখানে দর্পণে পড়ছে না, সেই জন্য ডট ডট দিয়ে অঙ্কন করছে। যে দর্পণ নেই, এখান থেকে লম্ব কোনো পড়তে পারছে না, ডট ডট দিয়ে অঙ্ক করছি। ঠিক এখানটা ইমেজ তৈরি হওয়ার কথা, মানে এই দূরত্বে ইমেজ তৈরি হবে। সবসময় কি, দর্পণটাকে লম্বভাবে ছেদ করবে। তাহলে দেখো, এখান থেকে ধরো একটা দর্পণের উপর আলোক রশ্মি পড়লো, ধরো এখানটায় আলোক রশ্মি পড়ছে, দর্পণটা এখানে আলোক রশ্মিটা পড়েছে। ক্লিয়ার? তাহলে পড়ার পর কী দেখবো, তার তোমার প্রতিফলিত হবে। এই দর্পণটা এরকম প্রতিফলিত হয়েছে, এটাই তার অবিলম্ব। এই কোণটা সেম, আবার এই দর্পণটার উপর পড়ে আবার সে এইরকম প্রতিফলিত হয়েছে। তখন এই কোণটা সেম। এই দর্পণ যদি পিছনের দিকে বাড়াও, তাহলে এই বিন্দুতে সে কিন্তু মিলিত হবে। বোঝা গেছে? তাহলে ফিল্ড অফ ভিউ কোথায় তৈরি হয়েছে? এই দিকে ফিল্ড অফ ভিউ তৈরি হয়েছে। এখানে তুমি যদি চোখ রাখো, তাহলে কিন্তু এই, মানে এর ইমেজটা দেখতে হবে। বোঝা গেল? তাহলে এর ফিল্ড অফ ভিউ এখানে তৈরি হয়ে গেছে। দর্পণটা ছোট হোক বড় হোক, তোমাদের বিন্দু আলোক উৎস নিয়ে করেছি, তোমাদের মনে হতে পারে বড়, এক্সটেন্ডেড আলোক উৎস কেমন হতে পারে? বড় হলে এক্সটেন্ডেড, বিস্তৃত হলে যেটা কেমন হয়? এটা বিন্দু হলো, এটা বিন্দু উৎস নিয়ে করলাম, পয়েন্ট অফ সোর্স। বিস্তৃত আলোক উৎস দর্পণের সামনে রাখে, তাহলে তা কেমন তৈরি হবে? বোঝা গেল? যদি বিস্তৃত আলোক উৎস রাখি কেমন তৈরি হয় দেখার চেষ্টা করছি। ধরো এটা একটা দর্পণ, মাগিয়ে দিয়েছি দর্পণটা। এবার তো আমি এখানটা রেখেছি, এরকম একটা রে রেখেছি। ধরো রেটা আমি আঁকছি, এরকম বাঁকিয়ে দিয়েছি। ধরো এটা এ বি বস্তু রেখেছি। তাহলে সাথে সাথে কী হবে, এ সমান করে এখানে তৈরি হবে, এখান থেকে, মানে এখান থেকে একটা আলো রশ্মি এখানে পড়বে, এই পথে প্রতিফলিত হবে, এখান থেকে একটা আলো রশ্মি পড়লো গেল, আবার এই পথে প্রতিফলিত হবে। তাহলে এর সমান করে এখানে একটা প্রতিবিম্ব ঘটানো হওয়া উচিত। ঠিক তাহলে এইরকম একটা গঠিত হওয়া উচিত, এ ড্যাশ বি ড্যাশ গঠিত হওয়া উচিত। তাহলে এখান থেকে ধরো একটা আলো রশ্মি এখানে গেল, গিয়ে এই পথে প্রতিফলিত হলো, আবার এখান থেকে একটা আলো রশ্মি পড়লো, সে এই পথে প্রতিফলিত হলো। যদি দুটো যদি বাড়িয়ে দাও, এ পয়েন্টে মিট খাবে, এটা এই পয়েন্টে মিট খাবে। তাহলে সর্বদা বস্তু প্রতিবিম্ব সংযোগ সরলরেখাটা দর্পণকে লম্বভাবে ছেদ করছে, মানে এই দূরত্ব সেম হবে, এই দূরত্ব সেম হবে, এই রেখার সেম তৈরি হবে। তাহলে তিনটে বৈশিষ্ট্য পেয়ে গেলে, এবং দর্পণটার আকার ছোট বড় যাই হোক না কেন, তার ফিল্ড অফ ভিউ তৈরি হবে।
তার ছবি তুমি দেখতে পাবে, তার মানে প্রতিবিম্ব তুমি দেখতে পাবে। মানে বস্তুর আকার বড় হোক ছোটো হোক সর্বদা দর্পণটা সামনে কিন্তু রাখতে হবে। এবং ফিল্ড অফ ভিউ তুমি চোখ এখানে রেখে কিন্তু দেখতে হবে না। এর ক্ষেত্রে ফিল্ড অফ ভিউ চোখ যদি এখানে রাখো তাহলে কিন্তু এর ইমেজটা তুমি দেখতে হবে না। ঠিক এই জায়গাটা ফিল্ড অফ ভিউ বা চোখটা রাখতে হবে। বোঝা গেছে? তাই দর্পণটার আমরা দুটো বৈশিষ্ট্য পেয়ে গেলাম, সরি তিনটে বৈশিষ্ট্য পেলাম। এখন বৈশিষ্ট্য একটা কী পাবো? লাস্ট যে বৈশিষ্ট্য আমি বলছি, বৈশিষ্ট্য আমি পাবো, ধরো দর্পণকে আমি যে কোনো অ্যাঙ্গেলকে ঘুরিয়ে দিলাম, তাহলে প্রতিফলিত রশ্মিটাও ঘুরে যাবে। কি দর্পণকে থিটা কোণে ঘোরালে একটা নির্দিষ্ট আপতন কোণের জন্য প্রতিফলিত রশ্মি 2 থিটা কোণে ঘুরে যাবে, 3 থিটা কোণে ঘুরে যাবে। সেটা আমরা দেখব। মানে দর্পণকে যদি থিটা কোণে তুমি ঘুরিয়ে দাও তাহলে প্রতিফলিত রশ্মি 2 থিটা কোণে ঘুরে যাবে, মানে একই আপতিত রশ্মির জন্য। ধরো আমি ড্র করার চেষ্টা করছি। এটা একটা দর্পণ, এটা তার অবিলম্ব, এটা আপতন কোণ আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি, ধরো আপতন কোণ আই, প্রতিফলিত রশ্মি আর, ইনসিডেন্ট রেখে আই দিয়ে নাম দিচ্ছি, রিফ্লেক্টেডে আর দিয়ে ডিনোট করছে। এবার এই দর্পণটাকে অ্যান্টি ক্লকওয়াইজ করাতে পারি, ক্লকওয়াইজ করাতে পারি। প্রথমে অ্যান্টি ক্লকওয়াইজ দেখানোর চেষ্টা করতে, তারপর আবার ক্লকওয়াইজ দেখবো। অ্যান্টি ক্লকওয়াইজ করিয়ে দিচ্ছি। তার মানে দর্পণটা প্রাথমিক অবস্থান এইরকম ছিল, এখন অ্যান্টি ক্লকওয়াইজ মানে এই দিকে ঘুরিয়ে দিয়েছি, অ্যান্টি ক্লকওয়াইজ এই দিকে ঘুরিয়ে দিলাম, বোঝাতে পারলাম? এই দিকে ঘুরিয়ে দিয়েছি। তাহলে দর্পণটা এখন এরকম হয়ে গেছে। দর্পণটা এই অ্যাঙ্গেলটা থিটা কোণে ঘুরিয়ে দিয়েছি, ক্লিয়ার? কিন্তু একই আপতন কোণ রেখেছি, মানে এই যে অ্যাঙ্গেলটা আইটা একই আপতিত রেখেছি। তার মানে কি আগে এটা এন ছিল, আগে ধরো এটা রিফ্লেক্টেড রে ছিল, আগে বলছি এটা ইনসিডেন্টেড, এটা আগে রিফ্লেক্টেড রে ছিল, এটা ইনসিডেন্ট রেখে ছিল। এখন কি হয়েছে? এনটা এইদিকে ঘুরে এসছে, তার মানে কি এখন এন ড্যাশ হয়ে গেছে, তার অবিলম্বটা সরে এসছে, রিফ্লেক্টেড রে সেটাও সরে এসছে, আর ড্যাশ হয়ে গেছে। তাহলে ইনসিডেন্ট রে কিন্তু সেম আছে, আগে ছিল আই আছে, এন ছিল এন ড্যাশ হয়ে গেছে, আর ছিল আর ড্যাশ হয়ে গেছে। এটা যদি থিটা কোণে যদি ঘোরাই তাহলে অবশ্যই এই এন আর এন এর মধ্যে অ্যাঙ্গেলটা থিটা কোণে ঘুরে যাবে, মানে এন আর এন এর মধ্যে কোনটা, মানে এই যে তোরা ঘুরেছি এনটা তো তোরা সরে গেছে, অবিলম্ব সবসময় অবিলম্ব। তো অবিলম্ব মানে কি? এই সমতল তলের উপর অবিলম্ব, মানে এই দর্পণটার উপর অবিলম্ব, তাহলে অবিলম্ব থিটা কোণে ঘুরে যাবে। বোঝা গেছে? তাহলে আগে দেখো, আগে এই আই আর এন এর মধ্যে কোণ কত ছিল? আই আর এন এর মধ্যে কোণ আই ছিল। এই কোণটা যদি আই হয় তাহলে এখন এই কোণটা আমি ক্যালকুলেট করব। এই পুরো কোণটা আই, এই পুরো কোণটা কত ছিল? আই ছিল। এখন তাহলে কত হবে? আই মাইনাস থিটা। এই কোণটা আই মাইনাস থিটা। তাহলে খেয়াল করো, এই কোণটা যদি আপতন কোণ, প্রতিফলন কোণের মান সর্বদা সমান, তাহলে এই কোণটা যদি থিটা হয়, এটা যখন অবিলম্বের সাথে এই কোণটা, তাহলে এই কোণটা কত ফেলো? সেটাও আই মাইনাস থিটা। বুঝতে পারলাম? এই কোণটা আপতন কোণ, এখন এটা প্রতিফলন কোণ, তাহলে আপতন কোণ প্রতিফলন কোণ সর্বদা সমান, আই মাইনাস থিটা। বোঝা গেছে? তাহলে এই পুরো কোণটা কত? এই আই মাইনাস থিটা। তাহলে আমাকে কতটা রিফ্লেক্টেড রেটা বেঁকে গেছে? আর থেকে আর এই কোণটা কত? আই মাইনাস থিটা। এটা পুরোটা থিটা, তাহলে এই কোণটা বের করতে গেলে কত করতে হবে? আই মাইনাস থিটা ও মাইনাস থিটা। তাহলে
এই যে কোণটা সেটা কি হবে আই মাইনাস 2 থিটা। তাহলে থিটা কোণে যদি ঘোরাই প্রতিফলিত রশ্মি 2 থিটা কোণে ঘুরে গেছে। বোঝা গেছে? এটা ক্লকওয়াইজ দেখলাম, অ্যান্টি ক্লকওয়াইজ দেখার চেষ্টা করি। অ্যান্টি ক্লকওয়াইজ, সরি এটা অ্যান্টি ক্লকওয়াইজ দেখলাম, ক্লকওয়াইজ দেখার চেষ্টা করছি। এটা দর্পণটা আসল পজিশন ছিল ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ মানে এইদিকে ঘুরে গেছে, তার মানে এখন দর্পণটা এরকম হয়ে গেছে। তাহলে এটা কোনটা থিটা, ধরো এই কোণটা আপতন কোণ, আই ইনসিডেন্ট অ্যাঙ্গেল, এটা আমাকে ধরো ছিল এন ছিল, এখন এইভাবে ঘনানোর ফলে এনটা শিফট করে গেছে, এন ড্যাশে শিফট করে গেছে। তোমরা আগে ধরো এটা আর ছিল, এখন রশ্মিটা আর ড্যাশে শিফট করে গেছে। ক্লিয়ার? তাহলে এই কোণটা যদি আই কোণ হয় মানে ক্লকওয়াইজ ঘুরিয়েছি, এদিকে ঘুরিয়ে দিয়েছি, তাহলে এনটা এন ড্যাশ আরটা আর ড্যাশে চলে গেছে। তাহলে এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল থিটা, সেম জিনিস, সেম এই পুরো আই আর এন এর মধ্যে যদি কোণ, আই আর এন এর মধ্যে কোণ ছিল তোমার আই আর এই এন এর মধ্যে, এটা ছিল কি আই, এই কোণটা আই, তাহলে এখন পুরো কোণটা কত হয়েছে আই প্লাস থিটা, এই কোণটা আই প্লাস থিটা, এটা আপতন কোণ, তাহলে সাথে সাথে এই কোণটার ভ্যালু কত হয়ে গেল আই প্লাস থিটা, আপতন কোণ প্রতিফলন কোণ সর্বদা সমান আই প্লাস থিটা, আই প্লাস থিটা। এবার খেয়াল করো এই এন এর সঙ্গে আই প্লাস থিটা, তাহলে মানে কি এন আর আর সঙ্গে কত কোণ, এইটের অ্যাঙ্গেল কত আই প্লাস থিটা প্লাস থিটা, আই প্লাস 2 থিটা। তাহলে কি দেখলাম, দর্পণকে যদি থিটা কোণে ঘোরায় সাথে সাথে দেখবো কি দর্পণটা 2 থিটা কোণে ঘুরে গেছে। বোঝা গেছে? তাহলে এগুলো হচ্ছে সমতল দর্পণে গঠিত বস্তুর প্রতিবিম্বের বৈশিষ্ট্য। আরও করে ফিচার নেক্সট ক্লাসে আমরা দেখব কি এই দর্পণে বিভিন্ন ধরনের, দর্পণটার ছবি কি আমি মানে আমার ছবির দর্পণটা স্পষ্ট দেখতে চাই, তা দর্পণটাকে কেমনভাবে রাখতে হবে, বা আমি ছবিটার দর্পণটার দিকে একটা বেগে মুভ করছি, স্পিডে মুভ করছি, তাহলে প্রতিবিম্বটা কত স্পিডে মুভ করে যাবে সেই সংক্রান্ত এবং তার কিছু প্রবলেম আমি নেক্সট ক্লাসে জানার চেষ্টা করব।